This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. जुडिशियरी के ऊपर, कॉन्स्टिट्यूशन के ऊपर हमला है। অর্বাচীনের মতো প্রশ্ন বিজেপির পক্ষেই করা সম্ভব। তৃণমূল কংগ্রেস নিজের লয়ার সেলের সদস্যদের ঢুকিয়ে দিয়ে পুরো বিচার ব্যবস্থাটাকে হাইজ্যাক করার চেষ্টা করলে পুলিশ কোনো বেআইনি কাজ করেছে বলে তারা মনেই করছেন না, বরঞ্চ মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সেটাতেই শিলমোহর দিয়েছে, কার্যত ঘুরিয়ে হাইকোর্ট। হাইকোর্টে হল্লাবোল কেন? হট্টগোল কি একেবারেই পরিকল্পিত? একদম ভেবে চিনতে ছক কষেই গতকাল কোর্ট রুমে মাছের বাজারের মতো পরিস্থিতি তৈরি করা হয়েছিল। বিচারপতি যাতে শুনতে না পান, বিচারপতি যাতে বিরক্তিবোধ করেন, বিরক্তিতে শুনানি পিছিয়ে দেন, শেষ পর্যন্ত কিন্তু ঠিক তাই হয়েছে। বিচারপতি শুভ্রা ঘোষ বিরক্ত হয়েই শুনানি মুলতবি করে দেন। এজলাস ছেড়ে বেরিয়ে যান বিচারপতি, বলেন আদালতের পরিবেশ শুনানির উপযুক্ত নয়। কিন্তু কেন এমন একটা পরিবেশ সৃষ্টি করা হলো? প্রবল হইহট্টগোলে বিচারপতি কিছুই শুনতে পাচ্ছিলেন না। হাইকোর্টের এজলাস তো আর মাছের বাজার নয়। উপস্থিত আইনজীবীরাও সেটা কিন্তু ভালো করেই জানেন এবং জানতেন। তাহলে কি এমন হলো? বিজেপি গতকালই পরিকল্পিত বিশৃঙ্খলার কথা বলেছিল। দেখুন, আজ ভাইরাল হয়েছে একটা হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই স্ক্রিনশটটা শেয়ার করেছেন। তাতে কি লেখা আছে দেখুন আমাদের স্ক্রিনে, টোটকাটা দেখাচ্ছে। কোর্ট নাম্বার 5-এ সবাই চলে আসুন। আবার বলি, স্ক্রিনশটটায় কি লেখা আছে? কোর্ট নাম্বার 5-এ মানে 5 নম্বর আদালত কক্ষে সবাই চলে আসুন। এই স্ক্রিনশটটাই এখন দেখাচ্ছি আপনাদের, তৃণমূলের লিগ্যাল সেলের হোয়াটসঅ্যাপ চ্যাট। আপনাদের বোঝার সুবিধার্থে বলি, এই কোর্ট রুমেই কিন্তু, এই যে কোর্ট নাম্বার 5, এই কোর্ট রুমেই বিচারপতি শুভ্রা ঘোষের এজলাস। আইপ্যাক মামলার শুনানির আগে তৃণমূলের লিগ্যাল সেল থেকে কেন সেখানে সকলকে ডাকা হলো? যাদের প্রয়োজন ছিল না তাদেরকেও কেন ডাকা হলো? কোর্ট রুমে হট্টমেলা সৃষ্টি করতেই। আমি আমার গ্রুপে লিখেছি তো এটা, কিন্তু সবসময় তো করি, আজ তো নয়, আজ বরাবরই 19 সাল থেকে তো করে আসছি এটা আমরা, যে আমাদের ইনফর্ম করি আমাদের গ্রুপকে যে আপনারা আসুন, আমরা একটা হবে এখানে। ওই যারা সিনিয়র তারা ঢোকে, যারা জুনিয়র তারা ঢুকতে পারে না, তারা বাইরে থাকে, তারা আমরা কি শুনি ব্যাপারটা আমরা। অনিত দাস তৃণমূলের লিগ্যাল সেলের কনভেনারের কথা আপনাদের শোনাচ্ছিলাম। উনি বলছেন 2019 সাল থেকেই এটাই করে থাকেন, মানে এইভাবেই গুরুত্বপূর্ণ মামলায় সবাইকে ডেকে নেন এজলাসে। এজলাসে বলতে কোর্ট রুমে। এজলাসে সিনিয়র আইনজীবীরা ঢোকেন, বাইরে থাকেন জুনিয়ররা। গতকালও ঠিক তাই হয়েছিল কি? জুনিয়ররা বাইরে সবাই শান্তশিষ্ট হয়ে অপেক্ষা করছিলেন। কলকাতা হাইকোর্টের এজলাস 5 নম্বরে তখন তিল ধরনের জায়গা নেই। বেলা 2:30-টের সময় মামলা, কিন্তু তার অনেক আগে থেকেই আইনজীবী, ইন্টার্ন আইনজীবী তারা সকলেই এসে আদালত কক্ষে উপস্থিত। কোর্টে প্রচুর ভিড় হয়ে গেছিল, সাহেব যথেষ্ট চেষ্টা করেছিল, একটু হই হচ্ছিল না, লিগ্যাল সেলের কনভেনার মামলাটা করেছে তৃণমূল কংগ্রেস, তো তৃণমূলের যে আইনজীবীরা এই মামলার সঙ্গে সম্পৃক্ত, তো তাদেরকে ডাকবেন না তো কাদেরকে ডাকবেন? উনি কি তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির মেম্বারদের ডেকেছেন, না এই মামলার সঙ্গে সম্পৃক্ত আইনজীবী তাদের ডেকেছেন? আচ্ছা, ইন্টার্ন আইনজীবী যারা, তারাও কি এই মামলার সঙ্গে যুক্ত বা সম্পৃক্ত? তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী কি এই খবরটা রাখেন যে আদালত কক্ষে গতকাল ইন্টার্নরাও দল বেঁধে ভিড় করেছিলেন? কেন করেছিলেন? নিছক কৌতূহলবশত? সবাই যদি সেখানে মুখ বুঝেই ছিলেন, তাহলে এত হই হল্লা চিৎকার চেঁচামেচি হলো কি করে? শুনানি ভণ্ডুল হওয়ার সময় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ওই আদালত কক্ষেই ছিলেন। তৃণমূলের যুক্তি, চন্দ্রিমা দেবী তাদের দলের যে লিগ্যাল সেল তার চেয়ারপারসন, উনি থাকবেন না এটা কি হয়? অর্থাৎ মামলার সঙ্গে যুক্ত, সরাসরি যুক্ত নন তৃণমূলের এমন ব্যক্তিবর্গও কোর্টরুমে কালকে ছিলেন। দেখুন, কে থাকবে কে থাকবে না সেটা ঠিক করে দেওয়ার এখতিয়ার আমাদের নেই, ঠোঁট কাটার নেই, আমি সে নিয়ে কিছু বলছি না।
কিন্তু খোদ বিচারপতিকে যখন শুনানি কক্ষ ছেড়ে কোর্ট রুম ছেড়ে উঠে চলে যেতে হয়েছে পরবর্তী ডেট দিয়ে, মানে 14 জানুয়ারি ডেট দিয়ে, তার মানে কিছু না কিছু গন্ডগোল তো সেখানে হয়েইছে। শুনানির পরিবেশ সেখানে ছিল না। যদি থাকতো বিচারপতি উঠে যেতেন না। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনিও বলছেন, তার দলও বলছে যে তিনি হচ্ছেন তৃণমূলের লিগ্যাল সেলের চেয়ারপারসন। তাহলে তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থেকে যায়। তাদের তরফের যারা আইনজীবী তারা তো ছিলেন সেখানে, তা চন্দ্রিমা দেবী কি পারেননি তাদের বুঝিয়ে সুঝিয়ে বাবা বাছা করে হলেও একটু উত্তেজনা প্রশমন করতে? 2টো নাগাদ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি এজলাসে উপস্থিত হন। তাকে ঘিরে ধরে আরও বেশ কিছু আইনজীবী তারা এজলাসে উপস্থিত হয়। একসময় এত বেশি বাকবিতণ্ডা হয়, অত্যন্ত অসন্তুষ্ট হয়ে বিচারপতি সাফ জানিয়ে দেন যে এভাবে কাজ করা সম্ভব হয় না, একটা মামলাও তিনি শুনতে পারছেন না। সম্পূর্ণ পরিকল্পিতভাবে সেখানে চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়কে বসিয়ে এই যে টোটাল আনার্কি, সম্মানীয় বিচারপতি আনার্কি করলেই মানে ঘাড় ধরে বার করে দেওয়া উচিত ছিল ওই কোর্ট রুম থেকে। অর্বাচীনের মতো প্রশ্ন বিজেপির পক্ষেই করা সম্ভব। এটা তো হাইকোর্টের ক্ষেত্রে, এর আগেও আমরা দেখেছি লোয়ার কোর্টের ক্ষেত্রে এই ধরনের ঘটনা বারংবার ঘটতে। এটা যারা করছে তারা উদ্দেশ্য প্রণীত হয়ে করছে। এটা আমি আমার গ্রুপে দিয়েছি, কোন গ্রুপে তো দিইনি। আমরা উদ্দেশ্য প্রণীত হবে বিজেপি এবং সিপিএম। আমাদের অভ্যন্তরীণ ব্যাপারকে নিয়ে এইভাবে করার তো কোনো মানে হয় না। এটা মেলান ছাড়া কি? এটা উদ্দেশ্য প্রণীত হবে। আমি আবার তো কালকে দেবো। আমি लीगल सेल ने सब किया, ये सीधा सीधा जुडिशियरी के ऊपर, कॉन्स्टिट्यूशन के ऊपर हमला है। सीसीटीवी और वीडियो फुटेज में आया है, इसके ऊपर सख्त कार्रवाई होना चाहिए। और एनफोर्समेंट डायरेक्टरेट एक कानूनी संस्था है, उनकी काम पर जो इंटरफेरेंस किया, इसका कानून ममता बनर्जी, राजीव कुमार और जो कल इंटरफेयर किया उनके खिलाफ भी कार्रवाई होना चाहिए। আচ্ছা, মামলার শুনানি যদি পিছিয়ে যায়, পিছিয়েই তো গেছে, তাতে কার সুবিধা বলুন তো? নিঃসন্দেহে সবাই বলছে শাসক পক্ষের, মানে এখানকার শাসক পক্ষের, তৃণমূল কংগ্রেসের। সওয়ালের জন্য গুছিয়ে নেওয়ার সময় পাবে তারা। অনেকে প্রশ্ন তুলছেন যে এই যে অন্তর্বর্তী সময়, তার মধ্যে সিসিটিভি ফুটেজ সহ অন্যান্য যে এভিডেন্স, তথ্য প্রমাণ আদি, সেগুলো যেখানকার সেখানে থাকবে তো? উল্টো দিকে ইডির কথা ভাবুন। মামলা পিছিয়ে কেন্দ্রীয় এজেন্সির কিন্তু কোনো লাভ বা ফায়দা নেই, কোনো ফায়দা নেই। সন্দেহ উঁকি মারার আরও কিছু কারণ রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যান কালকে, এই যে যেখানে প্রতীক জৈনের যেখানে রেড করা হয়েছিল অফিসে সেক্টর 5-এ, ইডি আধিকারিকরা কিন্তু ফিরে যান একটা সার্টেন টাইমের পর। কিন্তু তারপরেও বিধাননগর কমিশনারেটের পুলিশ সেক্টর 5-এ ওই আইপ্যাকের দফতরে গ্যাঁট হয়ে দীর্ঘক্ষণ বসেছিল। আমরা সেই ছবিও আপনাদের দেখিয়েছি। কেন, কি আগলাতে বসেছিল সেখানে পুলিশ? তৃণমূলের মুখপাত্র যদিও দাবি করছেন হাইকোর্ট এই গোটা বিষয়টিতে পুলিশের কোনো ভুল বা অন্যায় দেখছে না। মুখ্যমন্ত্রী বেরিয়ে গিয়েছেন, ইডি অফিসিয়ালসরা যারা ছিলেন তারা বেরিয়ে গিয়েছেন, তারপরেও কেন এখনও এখানে পুলিশ রয়েছে? কি এমন প্রয়োজন, ভেতরে এমন কি চলছে যে পুলিশ এখনও এখানে মোতায়েন রয়েছে? স্বাভাবিকভাবে সেটা নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। গতকালকে পরিষ্কার হাইকোর্ট জানিয়ে দিয়েছে যে এই মুহূর্তে তারা কোনো ব্যবস্থা গ্রহণ করার দিকে যাচ্ছে তো নাই, উল্টে পুলিশ কোনো বেআইনি কাজ করেছে বলে তারা মনেই করছেন না। বরঞ্চ মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সেটাতেই শিলমোহর দিয়েছে, কার্যত ঘুরিয়ে হাইকোর্ট। যা করেছি আমি কোনো অন্যায় করিনি, আমি কাল যা করেছি অ্যাজ এ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করেছি। মুখ্যমন্ত্রী সমস্ত সাংবিধানিক রীতিনীতিকে অস্বীকার করে একজন প্রশাসনিক প্রধান হিসেবে সরকারি অফিসারদের উপরে আক্রমণ করলেন, তাদের থেকে ফাইল ছিনিয়ে নিয়ে গেলেন, কারণ তিনি বাঁচাতে চান তার দলের যারা এই স্ক্যামের সঙ্গে যুক্ত, যারা হাওয়ালার সঙ্গে যুক্ত। তো এখন যারা সংবিধানের রক্ষাকর্তা আছেন তাদের চিন্তা করতে হবে তারা কি করবে। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, সংঘাত চলে গেল দিল্লিতে, দেশের শীর্ষ আদালতে একেবারে সুপ্রিম দরজায়। আইপ্যাক মামলায় সিবিআই তদন্ত চাইল ইডি, আগেই চেয়েছে, সুপ্রিম কোর্টেও তাই চাইল। দেখুন, ছবিটা গতকালই স্পষ্ট হয়ে গিয়েছিল। শাসকও কিন্তু বুঝতে পারছিল, মানে তৃণমূলও বুঝতে পারছিল যে হাইকোর্টে শুনানি পর্যন্ত অপেক্ষা করতে চাইবে না ইডি। তাই ইডির আর্জির আগেই ক্যাভিয়েট দাখিল করে দিয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকার ক্যাভিয়েট দাখিল করেছে। রাজ্যের হয়ে আবেদন করেছেন কুণাল মিমানি।
রাজ্যের আর্জিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টে রাজ্যের আর্জিতে বলা হয়েছে যে আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্ট একতরফা নির্দেশ যেন জারি না করে, রাজ্য সরকারের বক্তব্য যেন শোনা হয়। भारत के इतिहास में आज तक ये दृश्य किसी भी भारतीय ने नहीं देखा जब एक प्रदेश की मुख्यमंत्री जहां पर हवाला के घोटाला की रेड चल रही हो, वहां घोटालेबाजों को बचाने के लिए स्वयं पुलिस के साथ उपस्थित हो। ऐसा क्या खास है उस फाइल में? अगर उनको दस्तावेज चाहिए थे कोल स्कैम के, यही है ना, अखबार में तो यही है, ठीक है ना, तो फिर उनको पूछना चाहिए था कि आप मुझे बताइए, आप मुझे एक्सेस दीजिए से आपके कंप्यूटर से, हम कुछ ले नहीं जाएंगे, हम पता करेंगे, देखेंगे अगर इसमें कोल स्कैम की बात है वो हमें दीजिए। এখানে তো মমতা ব্যানার্জি ভাবেন যে আদালত, পুলিশ প্রশাসন, বুদ্ধিজীবী সবাইকে হাতের মুঠোয় রাখবেন। আদালতের তো প্রথম প্রশ্নটাই মনে আসবে, কি এমন জরুরি যে 5 বছরের পুরনো মামলায় ভোটের মুখে এই জানুয়ারি মাসে এসে তল্লাশি নাটক করতে যেতে হয়। দেখুন, ইডি নাটক করছে নাকি তৃণমূল নাটক করছে সেটাগুলো আদালত দেখবে, আমাদের দেখার কাজ নয়, সুপ্রিম কোর্ট দেখবে, হাইকোর্ট দেখবে। কিন্তু প্রতীক জৈন কাণ্ডে ইডি কিন্তু মুখ্যমন্ত্রীকে যুক্ত করেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই সিবিআই তদন্তের দাবি জানিয়েছে সরাসরি আদালতে, কি হাইকোর্ট কি সুপ্রিম কোর্ট, দু জায়গাতেই। যদি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট অনুমতি দেয়, মামলা গ্রহণ করে, তাহলে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রীর পক্ষে সেটা যথেষ্ট অস্বস্তির হতে চলেছে বলে অনেকেই মনে করছেন। কয়লা স্ক্যামের মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটাও যদি জড়িয়ে যায়, এটা আন্দাজ করেই কি গতকাল পেন ড্রাইভের কথা শুনিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভগুলো বাইরে বের করে দিই না। বেশি লাগালে কিন্তু বলে দিচ্ছি, আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে, আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো। বলছে কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। কি করে খায়? গদ্দারের থ্রুতে টাকা যায়। গদ্দার অ্যাডপ্টেড সন হয়ে গেছে। আমি উনাকে লয়ারের চিঠি দিচ্ছি, আমি মামলা করব, উনাকে প্রমাণ করতে হবে। উনি একটা একদম রেজিস্টার্ড লায়ার, উনি 6 বছর ধরে আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলেছেন। গদ্দারের থ্রুতে টাকা দেয়, সাথে আছে এক জগন্নাথ। একটাও প্রমাণ করতে পারেননি। আজকেরটা আমি সিরিয়াসলি নিয়েছি, আমি লয়ার নোটিশ দেব, 72 ঘন্টার পরে ডিফেমেশন মামলা করব, এবং ডিফেমেশন মামলা লিঙ্গারিং হবে না। ইফ নেসেসারি আই গো টু সুপ্রিম কোর্ট, আমি এনাকে এক্সপোজ করে ছাড়বো। জগন্নাথ ধামের জগন্নাথ নয়, পুরীর জগন্নাথ নয়, বড় ডাকাত জগন্নাথ বিজেপির। জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে, আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহর কাছে। শুনুন, আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভগুলো বাইরে বের করে দিই না। আমরা শুধু পেন ড্রাইভ নয়, মুখ্যমন্ত্রীর বলা সেই ফাইল নয়, আরও একটা কাগজপত্রের খোঁজ করছি, কিছু কাগজের খোঁজও পেয়েছি, যেটা কিনা উনি টেবিল করতে না পেরে, উনি যখন বিরোধী নেত্রী ছিলেন এই বাংলা, টেবিল করতে না পেরে ডেপুটি স্পিকারের মুখের ওপরে 2005 সালের আগস্ট মাসে ছুঁড়ে ফেলে দিয়ে এসেছিলেন। সুকান্ত মজুমদার একটা সঙ্গত প্রশ্ন তুলেছেন, একটা রাজনৈতিক দলের প্রধান হিসেবেই যদি মুখ্যমন্ত্রী আইপ্যাকের অফিসে গিয়ে থাকেন, তাহলে মুখ্য সচিব সেখানে কি করছিলেন? করে ফেলেছেন কাণ্ড। আজকে তিনি বলছেন যে আমি পলিটিক্যাল পার্টির চিফ হিসেবে গেছিলাম। আমি কাল যা করেছি অ্যাজ এ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করেছি। আমি কাল যা করেছি অ্যাজ এ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করেছি। যদি পলিটিক্যাল পার্সন হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইডির হানার জায়গায় গিয়ে থাকেন বা ইডির ইনভেস্টিগেশন যেখানে হচ্ছে সেই জায়গায় গিয়ে থাকেন, তাহলে তার সাথে নন্দিনী চক্রবর্তী কি করছিলেন, যিনি পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারি? মুখ্যমন্ত্রী যদি তাদেরকে আদেশ দিয়ে থাকেন, তাহলে মুখ্যমন্ত্রী হিসেবে গেছিলেন, পলিটিক্যাল পার্টির চিফ হিসেবে যাননি। प्रश्न ये उठता है कि अगर वो एक प्राइवेट कंपनी है तो फिर वो कौन सा दस्तावेज है प्राइवेट कंपनी के पास जो ममता बंदोपाध्याय को लगता है उनका अपना दस्तावेज है।
তুমি সমস্ত ডেটা আমার অফিস থেকে চুরি করছিলে, যে অফিস আইপ্যাক কে আমরা অথরাইজ করেছি। अगर एक प्राइवेट कंपनी है तो उस प्राइवेट कंपनी में ममता बंदोपाध्याय की मदद करने के लिए पुलिस क्यों पहुंचती है? That Mamata Bandyopadhyay misuses state instruments for her personal political gain has been proved by Mamata Bandyopadhyay herself. এই রাজনৈতিক চাপানুতরের মধ্যেই ইডি কিন্তু বাংলার শাসকের স্নায়ুর চাপ আজকে বাড়িয়ে দিয়েছে। ইডি সূত্রে খবর, তল্লাশিতে খালি হাতে ফিরলেও ইডির হাতে প্রমাণ আছে। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তদন্তে বাধা দেওয়ার বড় প্রমাণ আছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে, এটা ইডি সূত্র বলছে। প্রতীকের বাড়িতে তদন্তে পুলিশ বাধা দিচ্ছে এমন দুটো ভিডিও ফুটেজ জোগাড় করেছে কেন্দ্রীয় তদন্তকারীরা, এটা তাদের দাবি, তাদের সূত্র বলছে। একটিতে পুলিশ কর্তাকে বচসা করতে দেখা যাচ্ছে, মানে এখানকার পুলিশ কর্তাকে, এবং দ্বিতীয় ফুটেজে রয়েছে সিআরপিএফকে ধাক্কা দেওয়ার ছবি। এটা বড় মারাত্মক অভিযোগ যদি এটা হয়ে থাকে। এই রকম একটা ফুটেজ তদন্তকারীদের কাছে, ইডির কাছে আছে বলে ইডি সূত্রের দাবি। আদালতে এই দুই ফুটেজ ইডি জমা দেবে। ইডির তদন্তে বাধা দেওয়ায় ফের মমতার প্রশাসনের বড় কোনো পুলিশকর্তা কি ফাঁসতে চলেছেন, ল্যাজে গোবরে হতে চলেছেন? ফের কেন্দ্র বনাম রাজ্যের এজেন্সি, আবার সংঘাত। মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতা পুলিশ তৎপর। প্রতীক জৈনের বাসস্থানের বহুতলের সিসি ক্যামেরার ডিভিআর বাজেয়াপ্ত করে ফরেন্সিকে পাঠানো হয়েছে। বহুতলের ফ্যাসিলিটি ম্যানেজারকেও নোটিশ দিয়েছে পুলিশ। প্রতীকের বাড়ির পরিচারিকা সহ বেশ কয়েকজনের বয়ানও রেকর্ড করা হয়েছে। পশ্চিমবাংলায় কোনো কিছুই আজকে সিস্টেমে নেই। যদি ইডির রেড হচ্ছে, মুখ্যমন্ত্রী চলে যান সেখানে, ফাইল ছিনিয়ে নিয়ে আসেন, তার সঙ্গে চিফ সেক্রেটারি থেকে আরম্ভ করে পুলিশ কমিশনার থেকে আরম্ভ করে সবাই চলে গেছে, পুরো সরকার চলে গেছে। তো পুরো সরকারটাই এখন লুটেরাদের সরকার, চোরেদের সরকার হয়ে গেছে। এর থেকে লজ্জার যে কেউ তার নিজের চুরি ঢাকতে এই ধরনের অ্যাকশন, অবশ্যই এর আগেও আপনি করেছেন, রাজীব কুমার, ফিরাদ হাকিম। রাজীব কুমার আইপ্যাক তো আপনার খুবই কাছের। ওই নীল ডায়েরি, লাল ডায়েরি আর এই সবুজ ফাইল, তার মধ্যে কি আছে সেটা তো ইডির দেখার দায়িত্ব। এই সমস্ত পরিকল্পিতভাবে শুনানি পিছিয়ে দেওয়ার নাটক করে তৃণমূল কংগ্রেস শেষ রক্ষা করতে পারবে না। তাপমাত্রা কত দেখার দরকার নেই, ভোটের ময়দান একদম জমজমাট, দারুণ উত্তাপ, হুড়োহুড়ি ভিড়, নেতাদের ছুটোছুটি, গরম কথার তুফান। কে কি করবে বিজেপির নেতা ঠিক করবে, আমরা করতে দেবো না। আমি ভয় পাওয়ার লোক নই, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে দাঁড়িয়ে দাঁড়িয়ে হারিয়েছি। একদিকে আপনার সাথে ইডি, ইনকাম ট্যাক্স, সিবিআই, আইটি সব, আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আর বাংলার 10 কোটি মানুষ। দেখি কে হারে কে যেতে। মমতাকে নন্দীগ্রামে হারিয়েছি, এবার ভবানীপুরে হারাবো। ব্যাস, নতুন বিতর্ক, নতুন ইস্যু উস্কে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাহলে কি এবার নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর ভবানীপুরে মমতা বনাম শুভেন্দু অধিকারী? তাহলে ভোটের অঙ্কটা ঠিক কেমন হবে? তৃণমূলের কাছে তার থেকেও জরুরি প্রশ্ন অবশ্য অন্য। ঘর ভাঙার কথা, মালদা জেলায় বেশ বড় মাপের ঘর ভেঙেছে, ছোটোখাটো নয়। ঘর ভাঙার কথা ঘুণাক্ষরেও টের পাননি তৃণমূলের নেতারা। এই রকম বড় একটা আগে কিন্তু কোনোদিন শুনিনি, এতদিন এই দলটা কভার করেছি। দলের রাজ্যসভার এমপি মৌসাম বেনজির নূর এক প্রকার তৃণমূলের নেতাদের চোখে ধুলো দিয়ে ফিরে গেছেন কংগ্রেসে, তার পুরনো দলে। বিধানসভা ভোটে শূন্য পাওয়া দলে চলে গেছেন শাসক দলের রাজ্যসভার সদস্য মৌসাম বেনজির নূর। কংগ্রেসে যোগ দেওয়ার পর আজ প্রথম, মানে কংগ্রেসে ফিরে আসার পর বলা ভালো, আজ প্রথম মৌসাম বেনজির নূর, গনি খানের ভাগ্নি, তিনি আজকে তার জেলায় ফিরলেন। স্টেশন থেকে বাড়ি, সেখানে সভা ছিল, উপচে পড়া ভিড়, সত্যি এই ভিড়টা দেখার মতো। আর ভিড়ের মুড, অসাধারণ মুড। আচ্ছা, এই ভিড়ের মুড কি তৃণমূলকে মালদা জেলায় সত্যি চিন্তায় ফেলছে না? কুণাল ঘোষেরও কি সুর নরম? কুণাল ঘোষের সুর এতটা নরম কেন এই ভিড় দেখেই? আলাদা কোনো আক্রমণ করব না, যেই ভোটের সময় যারা দল বদল করে
মানুষ তাদের ভালো চোখে নেন না, একদম ভালো চোখে নেন না। ভোটের সময় একটা পুরো টার্ম রাজ্যসভায় থাকার পর 1 মাস বাকি না 2 মাস বাকি, তখন রেজিগনেশনের কি মানে হয়? সব সুযোগ সুবিধা পাওয়া, তারপরে যদি কেউ ভোটের সময় দল বদল করে, উনি করেছেন ওনার সিদ্ধান্তে, আমি ওনাকে কোথাও আলাদা করে কিছু বলছি না, কিন্তু এই দল বদলের যে কালচার ভোটের সময়, সেটা মানুষ একদম ভালোভাবে নেন না। বোঝার ওপর শাকের আঁটি। ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী একসময় তৃণমূলের নয়নের মণি, এখন চোখের বালি। এই রাজ্যে বিজেপি 70টা নাকি 72টা এমএলএ সিট আছে, 70 নাকি 72টা। আমি 70-72 জায়গা থেকে এক জায়গা থেকে কোনো মুসলমানের মুখ দিয়ে খবর পেলাম না যে হুজুর এখানে বিজেপিরা আমাদের প্রতি এই অত্যাচার করছে, এখানে বিজেপিরা আমাদের প্রতি এই অত্যাচার করছে। সবসময়তেই উনি ভুলভাল কথা বলেন, কিন্তু এটা একটা ঠিক কথা বলে ফেলেছেন ভুল করে হয়তো। উনি বিজেপি শাসিত রাজ্যে চলে গেলেই তো পারেন। তা কারা অত্যাচার করছে? এই বাংলায় যারা তৃণমূল করে, যাদের আমরা ভোট দিচ্ছি, ভোট দিয়ে আমরা এমএলএ তৈরি করেছি, অধিকাংশ এমএলএ তারা আমাদের ভোট নিয়ে আমাদের গলায় পা দিয়ে লগাচ্ছে। গুজরাটে মুসলমান যতটা সুরক্ষিত, পশ্চিমবঙ্গের মুসলমানরা ততটা সুরক্ষিত নন। উনি বিজেপি শাসিত রাজ্যে চলে গেলেই তো পারেন। এত যখন সুরক্ষিত, উত্তরপ্রদেশের সাম্বালে গিয়ে মসজিদে গিয়ে ওখানে নামাজ পড়ে দেখুন না কতটা উনি সুরক্ষিত থাকেন। গত 3 বছরের পরিসংখ্যান যদি আপনি দেখেন, দেখবেন যত রাজনৈতিক খুন হয়েছে 95% হয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী, এবং তার 99% হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়। মরছে কে মুসলমান, মারছে কে মুসলমান। এবং প্রত্যেক পরিবারের অভিযোগের তীর কিন্তু নিজের দলের দিকে। প্রত্যেকেই বলছে আমরা সিবিআই তদন্ত চাই, পুলিশ সিআইডির উপরে কারোর কোনো আস্থা নেই। এ রাজ্যে মমতা ব্যানার্জি আছেন বলেই এ রাজ্য আজও সম্প্রীতির ময়দান থাকে। বিগের ময়দান ভাড়াবে কে? মুসলমান। শহীদ মিনার ময়দান ভাড়াবে কে? মুসলমান। বাঁশ নেবে কে হাতে? মুসলমান। মারবে কাকে? মুসলমান। এরা তেজপাতার জাত, যে কোনো রান্না করতে গেলে তেজপাতা দিয়ে রান্নাটা খুশবু করে নেবে, আর বাকি পাতে আসবে যখন ওটা চুষে ছিপড়ে করে ফেলে দেবে। মুসলমানদের তো তেজপাতার জাত মনে করে। তোহা সিদ্দিকী যদি বলে থাকেন প্রতিদিনই তো মরছে মুসলমান, মারছে মুসলমান, এটাই তো পশ্চিমবঙ্গের বর্তমান স্থিতি। 2026-এ মানুষ তাদের ঘরে দেখে নেবে। এবারে সরকার বিরোধী ভোট হবে না, আমি আপনাদের জোর গলায় বলছি, ব্যক্তি বিরোধী ভোট হবে, ব্যক্তি বিরোধী। তোহা সিদ্দিকী তিনি আজকে এদিকে কালকে ওদিকে, পরশু গিরগিটির থেকেও তাড়াতাড়ি রং বদলাতে উনি পারেন, তাতে ওনার কোনো ব্যক্তি স্বার্থ থাকতে পারে। চোখ বুঝে কোপ মারতে নেমে পড়েছে বিজেপি। একসময় সংখ্যালঘু মোর্চা তুলে দিতে বলেছিলেন, মানে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন শুভেন্দু অধিকারী, এবং সেটা প্রকাশ্যেই। কিন্তু শ্রমিক ভট্টাচার্য বিজেপি সভাপতি হওয়ার পর, রাজ্য সভাপতি হওয়ার পর, শ্রমিক বাবুর জমানায় দিলীপ ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচিত আলী হোসেনকে, তিনি কিন্তু পুরনো বিজেপি নেতা, বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতি পদে ফেরানো হয়েছে। বিজেপি দফতরে আলী এলেন, সঙ্গে যে ভিড়টা এসেছিল সেই ভিড়টাও বেশ ভালোই, আর দাবিটা আরো কড়া। এবার বিরাট সংখ্যক মুসলমান সম্প্রদায়ের মানুষ তারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপিকে ভোট দেবে। এবার ন্যূনতম মুসলিম সম্প্রদায়ের 10% উপরে মুসলিম ভাইদের সমর্থন নিয়ে এবার ভারতীয় জনতা পার্টি 26-এর নির্বাচনে ক্ষমতায় আসবে। বুঝতে পেরেই মমতা ব্যানার্জি হুমায়ুন কবিরকে খাড়া করেছে। অসন্তুষ্ট মুসলমানদের ভোটটা যাতে হুমায়ুন কবিরের দিকে নিয়ে গিয়ে তৃণমূল কিছুটা রিলিফ পায়।